আমরা ইতিমধ্যে গ্রহরূপে পৃথিবীর প্রথম পার্ট কমপ্লিট হয়ে গেছে, শুরু করেছি দ্বিতীয় পার্ট। তার আগে বলবো, যারা প্রথম পার্টটি দেখোনি তারা অবশ্যই আগে প্রথম পার্ট দেখবে, তারপর এই দ্বিতীয় পার্টটা যদি দেখো তাহলে বিষয়গুলোর সাথে রিলেট করতে পারবে। প্রথম পার্টে আমি বলেছিলাম কি কি, ইউনিভার্স সম্পর্কে বলেছিলাম, গ্যালাক্সিস সম্পর্কে বলেছিলাম এবং বিভিন্ন প্রকারের গ্রহ সম্পর্কে বলেছিলাম। এবং আমি বলেছিলাম যে পৃথিবী এবং চাঁদ যেহেতু আমাদের নিজস্ব গ্রহ এবং উপগ্রহ, তাই এই দুটো বিষয়কে থেকে কিন্তু বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। আর এই দুটো বিষয়কে নিয়ে আমাদের আরও বেশি গুরুত্বপূর্ণভাবে আলোচনা করতে হবে। তাই পৃথিবী এবং চাঁদকে নিয়ে কিন্তু, আর তার সাথে আরও অনেক কিছু জিনিস রয়েছে, সেটাকে নিয়ে আমাদের এই পার্ট টুটা শুরু হচ্ছে, এই চ্যাপ্টার। দেখো, পৃথিবী অবস্থান আমরা আগেই দেখেছি, 8টি আমাদের কুলীন গ্রহ রয়েছে এবং 6টার মতো রয়েছে বামন গ্রহ। আমাদের বামন গ্রহ টপিক নয়, আমাদের হচ্ছে কুলীন গ্রহ নিয়ে পড়ছি। পৃথিবী একটা কুলীন গ্রহ যেহেতু। অবস্থান আমরা যদি অবস্থান অনুযায়ী গ্রহগুলোকে সাজাই, এটা হয়তো সকলেরই জানে, তবুও আরেকবার বলে দিচ্ছি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। দেখো, বুধ, শুক্র, পৃথিবী। পৃথিবী কোন নম্বরে পড়ছে? 3 নম্বরে। তাহলে অবস্থান অনুযায়ী প্রথমে আছে সূর্যের কাছে বুধ, তারপরে আছে শুক্র, তারপর পৃথিবী। তাহলে অবস্থানের দিক থেকে দেখতে গেলে পৃথিবী থাকছে কিন্তু 3 নম্বরে। আকার, আর আমি আকারের দিকটাও তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম কিভাবে খুব সহজেই নির্ণয় করবে। বলেছিলাম শেষের যে 4টে গ্রহ রয়েছে বা বহিস্থ গ্রহ যেগুলো রয়েছে সেগুলোকে টুকটুক করে আগে বসিয়ে দিতে হবে। তাহলে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 4 নম্বর হয়ে গেল। আর তারপরে বলেছিলাম অন্তস্থ গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় আছে পৃথিবী, তাহলে তারপরে পৃথিবী বসে যাবে। তাহলে পৃথিবীর অবস্থান কত হচ্ছে? 5। আকার অনুযায়ী আমি আরও একবার বলে দিচ্ছি, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, পৃথিবী, শুক্রকে যমজ গ্রহ মানে কি, শুক্র আর পৃথিবী সবসময় একাই থাকবে, শুক্র আর মঙ্গল আর বুধ। তাহলে এখান থেকে পৃথিবী সংক্রান্ত আকার বলো আর তোমার অবস্থান বলো, এগুলো সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে। আরেকটা আমার লেখা হয়নি, সেটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব কিন্তু সর্বাধিক। আমি যখন পড়িয়েছিলাম আগের ভিডিওতে বলেছিলাম শনির ঘনত্ব সর্বনিম্ন, আর সবচেয়ে বেশি ঘনত্ব রয়েছে কিন্তু পৃথিবীর, সম্ভবত 5.5 এরকম পৃথিবীর কিন্তু গড় ঘনত্ব রয়েছে। আচ্ছা, অক্ষ, কক্ষপথ। দেখো, অক্ষ বা কক্ষপথ থেকে সরাসরি প্রশ্ন আসবে না, কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে। যেমন একটু বিষয়টা বুঝিয়ে দিই। অক্ষ কি? কোনো বস্তু যাকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেই কেন্দ্র জিনিসটা হলো অক্ষ। যেমন আমরা ছোটোবেলা করে লাটুম খেলেছি, লাটুমেতে একটি পেরেককে কেন্দ্র করে কিন্তু কাঠটা ঘুরতো, এই পেরেকটি হলো কিন্তু অক্ষ। সেরকমই পৃথিবীও একটি অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, একটি অক্ষকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। এটি হলো কি? অক্ষ। অক্ষর উত্তর প্রান্তকে বলা হয়ে থাকে উত্তর অক্ষ এবং দক্ষিণ প্রান্তকে দক্ষিণ অক্ষ। কিন্তু পৃথিবীর অক্ষের সাথে পৃথিবীর পরিধির যখন যোগ হয়ে যাচ্ছে, পৃথিবীর অক্ষের সাথে পৃথিবীর পরিধি যে প্রান্তে যুক্ত হচ্ছে তাকে বলা হয় মেরু। অর্থাৎ উত্তরটাকে বলা হয় উত্তর মেরু আর দক্ষিণটাকে বলা হয় দক্ষিণ মেরু। এখান থেকে উত্তর মেরু দক্ষিণ মেরু বিষয়টাও আশা করছি ক্লিয়ার হলো। কক্ষপথ কি? পৃথিবী যে পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে বলা হয়ে থাকে কক্ষপথ, অর্থাৎ অরবিট। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে যে কক্ষপথে ঘুরছে তার দৈর্ঘ্য কত? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তখন আনসার কি করব না, 96 কোটি কিমি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের দৈর্ঘ্য কত? আনসার হবে 96 কোটি কিমি। এবার আছে আবর্তন আর পরিক্রমণ, রোটেশন আর হচ্ছে রিভলিউশন। রোটেশন আর রিভলিউশন। আবর্তন মানে কি? যখন অক্ষের চারিদিকে কোনো একটা বস্তু ঘুরছে তখন সেটাকে বলা হবে আবর্তন, আর যখন কোনো বস্তু চারিদিকে ঘুরছে সেটা হবে কি? পরিক্রমণ। আচ্ছা, ফিজিক্সে যখন আমি পড়াবো বিভিন্ন গতি সম্পর্কে তখন তোমরা বুঝতে পারবে লিনিয়ার মোশন কি, তারপর হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন কি, মিক্স মোশন কি, এগুলো সমস্ত কিন্তু এই মোশন চ্যাপ্টার আরও ভালো বুঝতে পারবে। আমরা যখন নাগরদোলনায় ঘুরি, নাগরদোলনাটা যখন ঘুরছে সেটা কিন্তু কি? আবর্তন। কারণ হচ্ছে নাগরদোলনাটা একটি বেস্টকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, এটা আবর্তন। কিন্তু আমরা যখন নাগরদোলনায় বসি সেইটা কিন্তু পুরো নাগরদোলনার চারিদিকে ঘুরছি, সেটা কিন্তু পরিক্রমণ। সেগুলো ফিজিক্সের পার্টে আসবে। তাহলে আবর্তন, পৃথিবী তাহলে এক পাক নিজে এভাবে, ধরো আমি পৃথিবী এক পাক এভাবে ঘুরে যেতে আমার টাইম লাগবে কত না, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ প্রায় 24 ঘন্টা। আর আমরা সেটাকে একদিন ধরে নিই।
আর স্পিড কত না 1 ডিগ্রিতে 4 মিনিট। তোমরা যদি এটা করে দেখো, আমরা দেখতে পাচ্ছি কি 24 ঘন্টায় আবর্তন হচ্ছে কত, 1 পাক। কোনো বৃত্তের 1 পাক মানে কত, সেটা 360 ডিগ্রি। তোমরা যদি এভাবে বের করতে পারো, তোমরা দেখবে যে 1 ডিগ্রির জন্য হয়ে যায় কি 4 মিনিটই হয়ে যায়। এটা একটু অঙ্কটা করে নিও। আচ্ছা, নিরক্ষরেখায় স্পিড, আমরা যখন কোনো একটা গোলাকার বস্তুকে স্পিডে ঘোরাই, তোমরা যদি ঠিক করে দেখো, দেখবে নিরক্ষরেখা অর্থাৎ মাঝখানটায় মনে হচ্ছে যেন বেশি স্পিডে ঘুরছে, আর উপরটায় যেন মনে হচ্ছে হালকা স্পিডে ঘুরছে। এখান থেকে প্রশ্ন আসে যে পৃথিবীর আবর্তন বেগ সর্বদা কোথায় বেশি হয়? পৃথিবীর আবর্তন বেগ সর্বদা কোথায় বেশি হয়? আমরা গোলাকার পৃথিবী যেহেতু বাস করি, তাহলে কি সর্বদা নিরক্ষীয় অঞ্চলে তার স্পিডটা বেশি হয়, ওপরে কি মনে হয় যেন স্পিডটা খুবই কম। ঠিক এগুলো অনেক গুলিয়ে ফেলে। যেমন বলে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কোথায় সবচেয়ে বেশি হয়? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি যখন বলবে তখন কিন্তু মেরু অঞ্চলে হয়ে যাবে, আর নিরক্ষরেখায় তখন কিন্তু কম হয়ে যাবে। কিন্তু আবর্তন মানে ভুললে চলবে না, আবর্তনের খাতিরে যদি প্রশ্ন দেয় তখন নিরক্ষরেখায় সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে কম। আর মাধ্যাকর্ষণ যদি কথা বলে তখন ঠিক তার উল্টো সম্পর্ক হয়ে যাবে। মাধ্যাকর্ষণ যখন ফিজিক্সের পাঠে আসবে তখন মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটেশনাল পুল সম্পর্কে আরো ডিটেলসে আলোচনা করা হবে। তাহলে এই বিষয়টা হলো। আচ্ছা, পরিক্রমণটা তো বললাম, যখন সূর্যের চারপাশে ঘুরছে, অর্থাৎ পৃথিবী যখন ওই 96 কোটি কিমিকে প্রদক্ষিণ করছে, সেটা হয়ে গেল কি পরিক্রমণ গতি। ওই 96 কোটি কিমিকে ঘুরতে সময় কত লাগে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা 365 দিনে আমরা একটা বছর ধরে নিই। এই অতিরিক্ত 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড রয়ে যাচ্ছে, তাই প্রতি 4 বছর অন্তর অন্তর কি হয়ে যায়? অধিবর্ষ হয়ে যায়। আর এই পরিক্রমণের স্পিড কত থাকে? 29.8 কিমি পার সেকেন্ড। 29.8 বা 30 কিমি পার সেকেন্ড। মানে একবার কল্পনা করে দেখো, 1 সেকেন্ডে কিন্তু 30 কিলোমিটার স্পিডে, এত স্পিডে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কত স্পিডে না 1 সেকেন্ডে প্রায় 30 কিমি দূর চলে যাবে, এরকম স্পিডে ঘুরছে। আচ্ছা, আমার এই কন্টেন্টটা কিন্তু অনেক কিছু রয়েছে। আমি চাই না যে গ্রহরূপে পৃথিবীতে থার্ড পার্ট নিয়ে আসার জন্য। থার্ড পার্ট আসবে, সেটা শুধুমাত্র কোয়েশ্চেন আনসারে থার্ড পার্ট আসবে। এর জন্য যেহেতু কন্টেন্ট একটু বেশি বড়, তাই আমি একটু স্পিড হয়ে যাচ্ছি। যদি মনে হয় তোমাদের কাছে যে একটু স্পিডে আমি বলে দিচ্ছি, তখন কিন্তু তোমরা তার যে স্পিডটা, ইউটিউবের যে স্পিডটা তোমরা একটু কমিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? কারণ আমি যদি ধীরে ধীরে বলি, এই পার্টটা বোঝাতে আমার 1 ঘন্টার থেকেও বেশি লেগে যাবে, সেক্ষেত্রে তোমাদেরও টাইম ওয়েস্ট হয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু সেটাকে স্পিডটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে? এবার নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাস বিষয়টা কি? আচ্ছা, এই উপরের অংশটুকু মুছছি। নিরক্ষীয় ব্যাস আর মেরু ব্যাস, দেখো আমরা জানি যে পৃথিবীর আকার আকৃতি সংক্রান্ত আগে বিভিন্ন মানুষের বিভিন্ন ধারণা ছিল। আগেকার দিনে একবারে সর্বপ্রাচীন যখন ভূগোল সেই সূত্রপাত ঘটছে, তখন মনে করতো যে পৃথিবী কিন্তু চ্যাপ্টা, সমতলের মতো। সেটা হতে হতে আস্তে আস্তে এলো কি না, পৃথিবী চ্যাপ্টা ঠিক নয়, পৃথিবী হচ্ছে গোলাকার হলো। তারপর অনেক কিছু মানে সমালোচনা হ্যান ত্যান আসার পর যে না, গোলাকার নয়, পৃথিবী অভিগত গোলক। আচ্ছা, অভিগত গোলক কাকে বলবো না, যার কি মেরু ভাগগুলো কি চাপা, আর কি না এই ভাগগুলো মানে এই সাইডের ভাগগুলো কিন্তু একটু ফাঁপা। হ্যাঁ, অর্থাৎ কি না নিরক্ষীয় ভাগটা কি না একটু ফাঁপা, আর মেরু ভাগটা একটু কি চ্যাপ্টা, সেটা কি বলা হবে? অভিগত গোলক। আচ্ছা, অভিগত গোলক দেখো, যদি আমরা একটা বৃত্ত আঁকি, কেন্দ্র থেকে কিন্তু সব ব্যাসার্ধ সমান হবে, তাই তো, বা সমস্ত ব্যাসই কিন্তু সমান হবে। কিন্তু অভিগত গোলক যদি আঁকি, তাহলে কি পৃথিবীর এখান থেকে এই দূরত্ব যতটা হবে, এই দূরত্বটা কি ততটা ঠিক হবে? যদি এমনি চ্যাপ্টা হয়, গোলক তো নয় পুরো, অভিগত গোলক। এখান থেকে কিন্তু অভিগত গোলকের ভিত্তিতেই কিন্তু বলেছে। তাহলে পৃথিবীর যদি অভিগত গোলক হয়, তাহলে নিশ্চয়ই তার পার্টিকুলার একটা ব্যাস হবে না, তার ব্যাস কটা হবে? দুটো হবে। এই যে নিরক্ষরেখা বরাবর যে ব্যাসটা পাবো সেটাকে বলবো নিরক্ষীয় ব্যাস, আর মেরু অঞ্চল বরাবর যে ব্যাসটাকে পাবো সেটা হচ্ছে মেরু ব্যাস। দেখো তাহলে কি মেরু ব্যাসটা কম, তাই বলেছে দেখো মেরু ব্যাস আচ্ছা মুছে গেছে, 12,714 হচ্ছে মেরু ব্যাস। আর নিরক্ষীয় ব্যাস মানে এটা বড়, এর জন্য বলেছে দেখো 12,757 কিমি। হ্যাঁ, তোমাদের ডিরেক্ট এভাবে প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
বা পৃথিবীর মেরু ব্যাস কত, বা আরেকটা দিয়ে দিতে পারে পৃথিবীর যে অভিগত গোলক সেই সাপেক্ষে বলো যে নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় কত কিমি বেশি। তখন কিন্তু দুটোকে বিয়োগ করলে আনসার পেয়ে যাবে 43 কিমি। তাহলে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 43 কিমি কিন্তু বেশি। আচ্ছা, পৃথিবী সংক্রান্ত আরো আস্তে আস্তে আসবে। এই চ্যাপ্টার রেসপেক্টে যতটা আলোচনা করা দরকার আমি ততটাই পৃথিবী সংক্রান্ত আলোচনা করে দিলাম। আচ্ছা, এরপর আসি কি চাঁদ। চাঁদ কি না, আমরা পড়েছি মঙ্গলের দুটো উপগ্রহ ছিল, একটা হচ্ছে কি ফোবস, একটা ডিমোস। বুধ আর শুক্র কোনো উপগ্রহ ছিল না। সবচেয়ে বেশি উপগ্রহ কোন ছিল, কোন গ্রহে ছিল? শনির ছিল, তারপরে বৃহস্পতি ছিল। ঠিক চাঁদ, চাঁদ কার উপগ্রহ না পৃথিবীর ন্যাচারাল স্যাটেলাইট। আচ্ছা, ন্যাচারাল কেন বললাম? কারণ স্যাটেলাইট হচ্ছে এইটা তো পৃথিবীর একবারে অরিজিনেট, কেউ মানে পাঠায়নি, কিন্তু আর্যভট্ট পৃথিবীর একটা কিন্তু প্রথম উপগ্রহ, সেটা কি ম্যানমেড, অর্থাৎ মানুষ পাঠিয়েছিল। তাই যদি বলে পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট, মানে ভারত থেকে পাঠানো। আর থেকে প্রথম পাঠিয়েছিল সম্ভবত স্পুটনিক বা এরকম কোনো কিছু আছে, এটা ওই ডিবেটে আমি যাচ্ছি না, আমি চাঁদ নিয়ে আলোচনা করছি। তাহলে পৃথিবীর ন্যাচারাল স্যাটেলাইট হচ্ছে চাঁদ, মানে কেউ এটা পাঠায়নি। চাঁদ কি না অ্যাপোজি আর পেরিজি। অ্যাপোজি কি? অ্যাপোজি মানে আগের ক্লাসে বলা হয়েছে যে চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্ব সমান নয়। কেন? কারণ উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। উপবৃত্তাকার কক্ষপথটা যদি এরকম হয় তাহলে এই দূরত্বটা যতটা হবে এই দূরত্বটা নিশ্চয়ই ততটা হবে না। তাহলে কি দূরত্বের একটা কম বেশি হয়ে যাচ্ছে, যেহেতু উপবৃত্তাকার, বৃত্তাকার হলে সমান হতো। ঠিক চাঁদও সেরকম কিন্তু পৃথিবীর চারিদিকে যখন ঘুরছে তখন সেও কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে কখনো পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব কম হয়ে যায়, কখনো চাঁদের থেকে দূরত্ব আবার বেশি হয়ে যায়। আস্তে আস্তে পাবো সুপার মুন, ব্লু মুন, ব্লাড মুন, তখন এটার বিষয়টা আরো ভালো হবে। তাহলে কি চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব যখন সব থেকে বেশি হবে তখন তাকে বলা হবে অ্যাপোজি। আর চাঁদ থেকে যখন পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হবে তখন কিন্তু হয়ে যাবে পেরিজি। দূরত্বগুলো কত না 4,06,000, আর এটা কত 3,64,000 কিমি। আচ্ছা, গড় যদি করা হয় তাহলে কিন্তু 3,84,000 কিমি। আচ্ছা, এটা আগের ক্লাসে বলেছিলাম যে অ্যাপিহিলিয়ান বা পেরিহিলিয়ান অর্থাৎ অনুসুর এবং অপসুর অবস্থানের সময় বলেছিলাম যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি কম হয় তাকে বলা হয় কি অনুসুর, আর বেশি হলে তাকে বলা হয় অপসুর। ঠিক এখানেও একই কেস, চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব বেশি হলে অ্যাপোজি, কম হলে কি পেরিজি। আচ্ছা, কত দূরত্ব না অ্যাপোজিতে 4,06,000, পেরিজিতে 3,64,000। আর অপসুরে কত দূরত্ব ছিল? 15,20,00,000। আর অনুসুরে কত ছিল? 14,70,00,000। আচ্ছা, ওর পৃথিবী থেকে সূর্যের মোট মানে গড় দূরত্ব কত ছিল? প্রায় 15 কোটি কিমি। আর এখানে গড় কত বলেছে? 3,84,000 কিমি। তোমরা এভাবে রিলেট করতে পারো অ্যাপিহিলিয়ান পেরিহিলিয়ানের সাথে অ্যাপোজি পেরিজিকে। তাহলে কিছুই নয়, যেহেতু চাঁদও পৃথিবীর চারপাশে যে ঘুরছে সেই কক্ষপথটা উপবৃত্তাকার, সুতরাং দূরত্ব সবসময় সমান থাকবে না। যদি দূরত্ব বেড়ে যায় অ্যাপোজি, যদি দূরত্ব কমে যায় সেটা পেরিজি। আচ্ছা, আমরা যে চাঁদটাকে দেখি আমরা কিন্তু চাঁদের পূর্ণ অংশকে দেখতে পাই না। কতটা দেখতে পাই না 59% আমাদের কিন্তু দৃশ্যমান হয়, মানে আমাদের পৃথিবী থেকে 59% কিন্তু আমরা দেখতে পাই। এটা কিন্তু খুব একটা ভাইটাল প্রশ্ন। আমরা দেখেছি চাঁদের গায়েতে, আমরা যদি পূর্ণিমা চাঁদের দিকে লক্ষ্য করি, চাঁদের গায়েতে কিন্তু অনেক ছোপ ছোপ থাকে। এই নিয়ে বিভিন্ন লোকের ভ্রান্ত ধারণা রয়েছে, এখানে ঠাকুরের হ্যান ত্যান কিছু বিষয় রয়েছে, কিন্তু এইসব আসলে নয়। এখানে বিভিন্ন রকমের পাহাড় পর্বত এবং গর্ত রয়েছে, ঠিক আছে। এইটাকেই বলা হয়ে থাকে কি, আমরা আগে জানি চাঁদের কলঙ্ক। যেখানে উঁচু পাহাড় আছে তার নিচে যখন গর্ত থাকছে সূর্যের আলোটা তাহলে পাহাড়ে আড়াল হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওই গর্তের অংশটা দেখতে পাচ্ছি না, এই জন্য কালো কালো ছোপ দেখতে পাচ্ছি, যেটাকে চাঁদের কলঙ্ক বলা হয়ে থাকে। আচ্ছা, এবার একটা বিরাট ভাইটাল জিনিস সিডেরাল মান্থ আর সিনোডিক মান্থ, এটা বলার আগে এই বিষয়টা ছেড়ে দিই, তাহলে এই জিনিসটা বলার জন্য আরও জায়গাটা পাবো। আচ্ছা, সর্বোচ্চ শৃঙ্গ আমরা পড়েছিলাম যে মঙ্গল গ্রহে একটা সর্বোচ্চ শৃঙ্গ আছে, তার নাম কি
মাউন্ট অলিম্পাস, সেরকম চাঁদে একটা সর্বোচ্চ জায়গা রয়েছে যেটা বলা হয় মাউন্ট লেবিনিজ। সেটা কোথায় রয়েছে? চাঁদের দক্ষিণ মেরুতে। আর এই দক্ষিণ মেরুতেই চন্দ্রযান 3 কিন্তু পৌঁছেছিল, তাই তো? ঠিক আছে, চাঁদের আলো আসতে সময় লাগে কত? 1.3 সেকেন্ড। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সেকেন্ড সময় লাগে বা কত সময় লাগে, সেটা তোমরা জানাবে। এভাবে সূর্য পৃথিবীর সাথে যেভাবে রিলেট করছো, সেভাবে যদি পৃথিবীর সাথে চাঁদকে রিলেট করে পড়ো, তাহলে কিন্তু অনায়াসেই চ্যাপ্টারটা তোমরা ক্লিয়ার করে দিতে পারবে। আচ্ছা, এই পয়েন্টটাও গেল। পৃথিবীর 1/4 অংশ। আমরা কি জানি যে সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সেরকম চাঁদ তাহলে পৃথিবীর থেকে ছোট। আচ্ছা, তোমরা বলো, চাঁদ যদি বড় হতে পৃথিবী থেকে, আমরা জানি কি যে প্রভাবশালী ব্যক্তি হবে সে নগণ্য ব্যক্তিকে তার চারপাশে ঘোরাবে। যদি চাঁদ যদি বড় হয়ে যেত, তাহলে তো পৃথিবী ঘুরতো চাঁদের চারিদিকে। নিশ্চয়ই পৃথিবী বড় বলেই চাঁদকে ঘোরাচ্ছে। ঠিক একইভাবে নিশ্চয়ই সূর্য বড় বলেই পৃথিবীকে ঘোরাচ্ছে। এ বিশ্বতে তো এইটাই বলা হয়েছে যে যে বেশি প্রভাবশালী তার টানটাই বেশি হবে, মহাকর্ষ বলের সময় পাবো ফিজিক্সে। আচ্ছা, তাহলে চাঁদটা কিন্তু পৃথিবীর থেকে ছোট। কত ছোট? 1/4, মানে 4 ভাগ যদি পৃথিবী হয়, তার 1 ভাগ হচ্ছে চাঁদ। আর মাধ্যাকর্ষণ শক্তি কত? 1/6। এই জন্য একটা প্রশ্ন দেয় যে আমাদের পৃথিবী পৃষ্ঠে কোনো একটি বস্তার ওজন যদি 60 কেজি হয়, সেটা চাঁদে কত হবে? 1/6 হয়ে যাবে। 60 কেজি যদি হয়, তাহলে 1/6 হয়ে যায়, তাহলে 6 দিয়ে কাটলে কত? 10 কেজি হয়ে যাবে। এখান থেকে প্রশ্ন দেয়, তাহলে কি জানবো? যে পৃথিবী থেকে চাঁদ 4 ভাগের 1 ভাগ। আর কি মাধ্যাকর্ষণ শক্তি, যদি পৃথিবীতে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটেশনাল পুল যতটা হবে, যদি 6 ভাগ হয়, তার 1 ভাগ হয়ে যাবে চাঁদে, অর্থাৎ 1/6 অংশ কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি। আচ্ছা, সেলেনোলজি কি না? প্রতিটা বিষয় নিয়ে পড়াশোনার একটা নাম রয়েছে। যেমন আগে পড়েছিলাম যে ইউনিভার্স সংক্রান্ত যে পড়াশোনা, স্টাডি অফ ইউনিভার্সকে কি বলা হয়? কসমোলজি। সেরকম এই চাঁদ সংক্রান্ত পড়াশোনাকে আমরা বলবো কি? সেলেনোলজি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এবার আমি সিডেরাল মান্থ আর সিনোডিক মান্থটা বলছি। দেখো, এটা অনেকের মধ্যে মিসকনসেপশন আছে। ম্যাক্সিমাম ছেলে এই বিষয়টা কি জিনিস সেটা জানে না, শুধুমাত্র তারা সিডেরাল মান্থকে নিয়ে লাফালাফি করে। কিন্তু পরীক্ষার রেসপেক্টিভে দেখো, 27.1 দিন, আর এটা 29.5 দিন বা 29.5 দিন, নিশ্চয়ই এক বিষয় হবে না। ম্যাক্সিমাম ছেলে তোমাদের যারা সহপাঠী রয়েছে এই কম্পিটিটিভ এক্সামে পড়ছে, তারা কিন্তু সিডারাল মান্থটা একমাত্রই বলতে পারবে। জিজ্ঞেস করে দেখো, সিনোডিক মান্থ কেউ বলতে পারবে না। আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, ধরো এখানে হচ্ছে সান রয়েছে, হ্যাঁ, আর এখানে কি রয়েছে? পৃথিবী রয়েছে, আর্থ রয়েছে। তাহলে এখানে রয়েছে কি? মুন, চাঁদ। আচ্ছা, তাহলে কি না, এই মুন, আমরা তো জানি মুন কার চারিদিকে ঘুরছে? পৃথিবীর চারিদিকে। তাহলে এক পাক ঘুরতে 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 যখন এইখানে চলে আসলো, সেটা হয়ে গেল সিডারাল মান্থ। তাহলে সিডারাল মান্থ কি? পৃথিবীর চারিদিকে চাঁদের এক পাক ঘুরতে যে সময় লাগে, সেটা হলো সিডারাল মান্থ বা চন্দ্রমাস। হ্যাঁ, এটা কতদিন সময় লাগে পৃথিবীর চারিদিকে চাঁদের এক পাক ঘুরতে? সময় লাগে 27.1 দিন। আচ্ছা, এটা নিয়ে বলে দিই, বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে। সমস্ত জায়গাতেই 27.1 দিন আনসার আছে, এক্সেপ্ট লুসেন্টে কিন্তু 27.1 আছে। এটা একটু দেখে নিও। 27.1 করবে না, করবে 27.1 দিন। এটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে এটা, কিন্তু লুসেন্টে দেওয়া আছে 27.1। আচ্ছা, এটা সিডারাল মান্থটা হলো। এবার আসি সিনোডিক মান্থ কি? সিনোডিক মান্থ, ধরো আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সূর্য এবং পৃথিবীকে আর চাঁদকে কিন্তু একই সরলরেখার ভিত্তিতে আমরা করছি। আচ্ছা, এটা ধরো সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে পৃথিবী চলে এলো, ধরো এখানটায় পৃথিবী চলে এলো, এখানটায় চলে এসছে কে? এখানে ধরো পৃথিবী চলে এসেছে, এটা হচ্ছে পৃথিবীটা এখানে চলে এসেছে। আচ্ছা, পৃথিবীর চারিদিকে কে ঘুরছে? তাহলে দেখো, ও তো এখান থেকেই শুরু করেছিল, চাঁদ। চাঁদ এখান থেকে শুরু করে যখন এই সাইডে আসছে, তখন সময় লাগছে কি? 27.1 দিন বা 1 চন্দ্রমাস। কিন্তু দেখো কি এইটা কি এক সরলরেখায় হচ্ছে? হচ্ছে না।
তাহলে কি চাঁদ হিসাব মতো এখান থেকে শুরু করে এখানে আবার ঘুরে এখানে আসতে লাগছে 27.1 কিন্তু তো এক সরলরেখায় হচ্ছে না। তার মানে কি সরলরেখায় হওয়ার জন্য চাঁদকে আরও একটু উপরে উঠতে হচ্ছে না? চাঁদকে দেখো এবার সরলরেখায় পাওয়া যাচ্ছে, আর একটু উপরে উঠতে হচ্ছে। এজন্য সিডেরাল মান্থের থেকে মানে সিনোডিক মান্থের কিন্তু টাইমটা বেশি লাগে। বুঝতে পারলে বিষয়টা? তাহলে কি সিডেরাল মান্থ কি না, যখন চাঁদ সূর্যের পৃথিবীর চারিদিকে এক পাক জাস্ট ঘুরে গেল, সেটাই হচ্ছে সিডেরাল মান্থ, যেটা সময় লাগে 27.1 দিন। আচ্ছা, আর হচ্ছে সিনোডিক মান্থ কি না, পৃথিবীর চারিদিকে তো এক পাক ঘুরছে, কিন্তু আমরা সূর্যের রেসপেক্টিভে দেখবো যে সূর্যের রেসপেক্টিভে ওর আগের পজিশনে আছে নাকি, নিউ মুনের পজিশনে আছে নাকি। দেখো কিন্তু নিউ মুনের পজিশনে নেই, তাহলে কি তাকে যেহেতু সোজা হচ্ছে না, একটু আমাকে তো উঠতে হচ্ছে। এর জন্য এখান দেখো হিসাব মতো কি এখান থেকে এখানে যখন আসছে সেটা সিডেরাল মান্থ, আর যখন সিনোডিক মান হচ্ছে এখান থেকে শুরু হয়ে কিন্তু সে কিন্তু এখানে স্টপ হতে পারছে না, তাকে আরেকটু উঁচুতে উঠতে হচ্ছে, তবে তার এক পাক কিন্তু সূর্যের রেসপেক্টিভে কমপ্লিট হবে। এটা হলো সিনোডিক মান্থ। তো বেস ক্লিয়ার করতে হবে, নইলে শুধুমাত্র সিডেরাল মান্থ কি সিনোডিক মান্থ যদি আমরা করে চলে যাই, তখন কিন্তু এখন সমস্ত ইন্টেলেকচুয়াল প্রশ্ন শুধু এই ডেটগুলো দিয়ে দেবে না, তখন একটা এমন একটা স্টেটমেন্ট দিল, সেই অবস্থা থেকে আমরা কি বলবো, অপশান এ সিডেরাল মান্থ, অপশান বি সিনোডিক মান্থ। যদিও এই সমস্তগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখনো ফলো করছে না, কিন্তু তোমরা যদি সিজিএল, সিএইচএল বা এসএসসির এক্সাম কোনো দিতে যাও, সেখানে কিন্তু তোমরা এরকম ধরনের প্রশ্ন পাবেই পাবে। আচ্ছা, এতটা পর্যন্ত হয়ে গেছে। এবার আসি সুপার মুন, ব্লু মুন, ব্লাড মুন। সুপার মুন কি না, তখন বললাম যে অ্যাপোজি পেরিজির সময় কি বলেছি, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবসময় সমান থাকে না, কখনো দূরত্ব কম হয়, কখনো দূরত্ব বেশি হয়। তাহলে যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম হবে, তখন আমরা কি পৃথিবী থেকে চাঁদকে আরো বড় দেখাবো না, বড় দেখতে পাবো, এবং পৃথিবী থেকে চাঁদকে কি আরো বেশি উজ্জ্বল দেখাবো, সেটাকে বলা হয় সুপার মুন। সুপার মুন কি না, যখন কি পেরিজি অবস্থান যখন হয়, তখন আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে চাঁদকে আরো আগের তুলনায় বড় আকারের দেখতে পাই, তাই তো, এবং কি আরো বেশি উজ্জ্বল, কাছে যখনই আসবে তখন তো উজ্জ্বল লাগবে, এবং সেটাকে আমরা তখন আরো বেশি উজ্জ্বল এবং বড় দেখতে পাই। এই চাঁদের এই অবস্থাটাকে বলা হবে সুপার মুন। আচ্ছা, ব্লু মুন কি, আচ্ছা আমরা জানি যে একটি মাসে একটি করে পূর্ণিমা হয়, সচরাচর হয়ে থাকে, কিন্তু কোনো কোনো মাসে দুটো করে পূর্ণিমা হয়ে থাকে, পূর্ণিমার চাঁদ থাকে। তখন 2 নাম্বার যে পূর্ণিমাটা হচ্ছে একটি মাসে, তখন সেই 2 নাম্বার পূর্ণিমার চাঁদটাকে আমরা বলবো ব্লু মুন। আচ্ছা, ইংলিশে ইডিয়মস আছে ব্লু মুন। ব্লু মুন কি মানে কি, ঈদের চাঁদ, মানে যাকে সচরাচর দেখা যায় না, খুব রেয়ার দেখা যায়। ইংলিশে ইডিয়মস রয়েছে, ব্লু মুন মানে ঈদের চাঁদ, খুব কম দেখা যায়। আমরা কি প্রতি মাসে দিয়ে দুটো করে পূর্ণিমা পাই না, খুব কম পাই, তার সাথে সিমিলারিটি রেখে কিন্তু এই নামটা দেওয়া হয়েছে ব্লু মুন। আচ্ছা, এবার হচ্ছে ব্লাড মুন। ব্লাড মুন কি, ধরো এখানটায় রয়েছে আর্থ, আর্থের চারিদিকে ঘুরতে ঘুরতে মুন রয়েছে এখানে, মানে ঘুরতে 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 এই পজিশনে আছে, আর সান আছে এখানে। তাহলে কি আমরা এটা কি দেখতে পাচ্ছি, পূর্ণ চন্দ্রগ্রহণ হয়ে গেছে। চন্দ্রগ্রহণ হয়ে গেছে কেন চন্দ্রগ্রহণ হয়ে গেছে, দেখো সূর্যের আলোতে চাঁদও আলোকিত হয়, পৃথিবীও আলোকিত হয়, কিন্তু পৃথিবীও ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থানে চলে এসছে, আর চাঁদও পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে এমন একটা অবস্থানে চলে এসছে যে সূর্যের আলোটা ডিরেক্ট কিন্তু চাঁদে এসে পৌঁছাতে পারছে না। অর্থাৎ কি, আমরা তাহলে পৃথিবীর আমরা এই প্রান্তে যদি বসবাস করি বা যেই প্রান্তেই বসবাস করি না কেন, আমরা কিন্তু সেই মুহূর্তে চাঁদকে কিন্তু কিছুক্ষণের জন্য, ক্ষণিক সময়ের জন্য, কারণ ইয়ে তো এইদিকে মুভ করে চলে আসবে বা ইয়েও তো উপর দিকে উঠে যেতে পারে, কিছুক্ষণের জন্য আমরা চাঁদকে দেখতে পারি না। এটাকে বলা লুনার ইক্লিপস বা চন্দ্রগ্রহণ। ঠিক একইভাবে সূর্যগ্রহণ হয়ে থাকে, পরের ভিডিওতে বলে দেবো। তাহলে সূর্য থেকে যখন পৃথিবীর মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সূর্য আর চাঁদের মাঝে, তখন কি সূর্য থেকে যে আলোক রশ্মিটা যাচ্ছে সরাসরি যেতে পারছে না এখানে পৃথিবীর, এটা পৃথিবীর ভূপৃষ্ঠ, এগুলো তো ভূপৃষ্ঠ, আমরা এখানে সব দাঁড়িয়ে আছি, বসে আছি, বাড়িঘর হ্যানত্যান আছে, তার মানে কি এই সাইডগুলো সব বায়ুমণ্ডল রয়েছে, টপোস্ফিয়ার, ট্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, নানা রকম রয়েছে। এই বায়ুমণ্ডল মানে কি, বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাস রয়েছে, বিভিন্ন কি ডাস্ট পার্টিকেলস রয়েছে। তখন এই সূর্যের আলোক রশ্মিটা যখন যাচ্ছে, তখন কিন্তু 7টা বর্ণের আলোতে বা বর্ণালীতে বিশ্লিষ্ট হয়ে যায়।
এবং আমরা দেখেছি রেড আলোটাই সবচেয়ে বেশি পরিমাণ দৃশ্যমান হয়ে ওঠে, তাই লাইটটা পুরোটা না যেতে পেয়ে কি হয় না এই পুরো চাঁদটাকে না পুরো রেডিশ কালার লাগে, পুরো লাল রঙের হয়ে যায়, তাই এই অবস্থাটাকে বলা হয় ব্লাড মুন। এখান থেকে প্রশ্ন দেবে কেমন, বলবে না যে ব্লাড মুন কি, এসব দেবে না, পরীক্ষায় প্রশ্ন দেবে ব্লাড মুন কখন দেখা যায়। অপশান এ সূর্যগ্রহণের সময়, অপশান বি চন্দ্রগ্রহণের সময়, হ্যাঁ ত্যান করে প্রশ্ন দেবে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি চন্দ্রগ্রহণের সময়, লুনার এক্লিপসের সময় কিন্তু ব্লাড মুনকে আমরা দেখতে পাই। ব্লু মুন কি, যখন একটি মাসে দুটি পূর্ণিমা হবে তখন ওই 2 নম্বর পূর্ণিমাটাকে বলা হবে কি ব্লু মুন। আর কোন যে বছরে ব্লু মুনটা দেখা যাবে সেটাকে বলা হবে ব্লু মুন ইয়ার বলা হবে। আর সুপার মুন কি, এই পেরিজীয় অবস্থানের সময় যখন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কম হয় তখন পৃথিবীকে আমরা কি চাঁদকে আমরা আর একটু বড় এবং আরো বেশি উজ্জ্বল দেখাই, সেটাকে বলা হবে সুপার মুন। আচ্ছা, এইটুকুর মধ্যে আর কোনো অসুবিধা নেই, এইটুকুটা মুচ্ছি তাহলে। তার আগে বলি, যদি আমার এই ক্লাস বা আমার কন্টেন্ট তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়, তোমরা কিন্তু সাবস্ক্রাইব তো করবেই এবং তোমাদের বন্ধুদের কাছেও বেশি বেশি করে শেয়ার করে দেবে। এবার আমার যদিও যথেষ্ট ভিডিওতে আমার ভিডিওসে ভিউজ হচ্ছে, তবু যদি আরও বেশি করে হয় তাহলে আমি আরও ইন্সপায়ার হয়ে কিন্তু আরও ভালো ভালো কন্টেন্ট আনবো। যদি না ভিউজ হতো, আমি কিন্তু সত্যি কথা বলতে আমি এত লেবার দিয়ে কিন্তু এরকম আমি কন্টেন্ট রেডি করতাম না, ঠিক আছে। আর আমার টেলিগ্রামে একটি চ্যানেল রয়েছে প্রস্তুতি নামেই, তোমরা কিন্তু সেখানে চাইলে যুক্ত হয়ে যেতে পারো, যেখানে এই সমস্ত যে ক্লাসগুলো পিডিএফ আকারে বা এই যে টেস্ট নেওয়া হবে, গর্বে পৃথিবীর একটা টেস্ট নেওয়া হবে, 10টা কি 15টা প্রশ্ন টেস্ট নেওয়া হবে, সেটা কিন্তু আমি ক্লাসে দেবো না, আমি দেবো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেবো। যদি ওই টেস্টে তোমরা পার্টিসিপেট করতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে হবে, সেখান থেকে তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু টেস্টটা দিয়ে দিতে পারো। আচ্ছা, এবার আসি যে চন্দ্রযান। আমরা পৃথিবীর মধ্যে একটি দেশ যেটা ভারত, যেখানে আমরা বসবাস করে থাকি, ভারত ছাড়াও কিন্তু আরও অনেক বড় বড় দেশ রয়েছে যারা কিন্তু চাঁদে অভিযান করতে এখনো পর্যন্ত পুরোপুরি পারেনি, শক্তিশালী দেশ এবং তাদের অর্থের অভাব নেই। তা সত্ত্বেও ভারত কিন্তু, আচ্ছা আগে কিন্তু বলে দিই, আগে বিদেশিদের কাছে ভারত সাপুড়েদের দেশ নামে পরিচিত ছিল। তারা ভাবতো তাদের সাপের খেলা দেখাতে তারা ভালো পারে, তাদের দ্বারা এসব কোনো টেকনিক্যাল বিষয় তাদের জিনে নেই। কিন্তু এই চন্দ্রযান মিশনের মধ্য দিয়ে ভারত দেখিয়ে দিয়েছে যে তারাও কিন্তু উন্নত দেশের তুলনায় কোনো অংশ কম নয়। যদিও ভারত উন্নত দেশের তালিকায় পড়ে না, ভারত পড়ে উন্নয়নশীল, অর্থাৎ আস্তে 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 উন্নতির পথে যাচ্ছে। উন্নয়নশীল অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি, নট ডেভেলপড কান্ট্রি। আচ্ছা, চন্দ্রযান, আমি এখান থেকে দেখো চন্দ্রযান যেহেতু কিছু বছর আগে হয়েছে, 1-2 বছর আগে হয়েছে, সুতরাং আসতেই পারে। আমরা কিন্তু প্রথমে যখন হয়েছিল তখন 1 বছরের মধ্যে আমরা এইসব বিষয়গুলো খুব চন্দ্রযান সম্পর্কে আমরা আলোচনা করতাম, কিন্তু যখন 1-2 বছর হয়ে যাবে তখন আমরা বিষয়গুলো আর সেটাকে আমরা গুরুত্ব দিই না। কিন্তু এসএসসি এই জায়গাগুলো থেকে তার প্রশ্ন চুজ করে, যে ওরা জানে যে স্টুডেন্টদের অ্যাটেনশন কোন দিকে থাকতে পারে। তাই আমি যেহেতু বেসিক থেকে শুরু করছি, আমি চাইছি কি সমস্ত বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করতে। দেখো চন্দ্রযান সংক্রান্ত, দেখো এটা তো একটা মানে কি বলবো মহাকাশ সংস্থা, সবচেয়ে বলা হয় যে খুব কঠিন একটা বিষয়। আমাদের কঠিন বিষয় জানার দরকার নেই, আমরা হচ্ছে সিজিএল সিএইচএসএল বা এসব ডাব্লিউপি কেপি পিএসসি মতো পরীক্ষাগুলো আমরা বসবো। আমাদের এত সব জেনে লাভ নেই, আমাদের সমস্ত বিষয় জানতে হবে, সমস্ত টপিক জানতে হবে এবং কনসেপ্ট সিলেবাসে লেখা থাকে, দেখবে যে কনসেপ্ট অফ ড্যাশ কোন একটা দিয়ে দিল কনসেপ্ট, কোথাও লেখা থাকে না ডিপলি কোথাও লেখা থাকে না, কনসেপ্ট জাস্ট আমাদের ধারণাটা লাগবে। চন্দ্রযান আমাদের জানি ভারতে 3টি চন্দ্রযান মিশন অভিযান পাঠানো হয়েছিল, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয়টা সফল হয়েছিল, দ্বিতীয়টা কিন্তু সফল হয়নি। প্রথম চন্দ্রযানটা কখন পাঠানো হয়েছিল? 22 অক্টোবর 2008 সালে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে 22 অক্টোবর, 22 জুলাই, আবার এটা জুলাই, সালগুলো মুখস্থ করা খুব সহজ। আচ্ছা, সেই সময় চেয়ারপারসন কে ছিল?
চেয়ারপারসন ছিল ডক্টর জি মাধবন নায়ার, আসতে পারে। আচ্ছা, যে মিশনটা মানে যে রকেটে করে গিয়েছিল তার নামটা কি? পিএসএলভি, হ্যাঁ, C11। পিএসএলভি, জিএসএলভি এগুলোতে কিন্তু পূর্ণ রূপ চাই যে পিএসএলভির ফুল ফর্ম কি বা জিএসএলভির ফুল ফর্ম কি। পিএসএলভি হচ্ছে, দেখো, পি ফর পোলার, পোলার মানে কি? মেরু, সেরকম পোলার। এস ফর স্যাটেলাইট, এল ফর লঞ্চ মানে লঞ্চ করছে, যেটা পাঠাচ্ছে, হ্যাঁ। ভি ফর হচ্ছে ভেহিকেল। তাহলে পিএসএলভির ফুল ফর্ম কি? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এই যন্ত্রের সাহায্যে বা এই রকেটের সাহায্যে কিন্তু মিশনটি পাঠানো হয়েছিল। তিনটেই কিন্তু ওই চন্দ্রযান-1, চন্দ্রযান-2, চন্দ্রযান-3 তিনটেই কিন্তু একই জায়গা থেকে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, যেটা অবস্থিত অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোট্টাতে। তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোন রাজ্যে অবস্থিত? তখন অন্ধ্রপ্রদেশে করব। আচ্ছা, এই তিনটেই যে চন্দ্রযান-3 তিনটেই যে মিশন রয়েছে, এই তিনটে মিশনই কার উদ্যোগে বা কোন সংস্থার উদ্যোগে হয়েছিল? আমরা সকলেই জানি ইসরো। ইসরোই আমাদের তিনটে চন্দ্রাভিযানের মূল নায়ক ছিল। আচ্ছা, অন্ধ্রপ্রদেশ শ্রীহরিকোট্টা। আচ্ছা, প্রথম চন্দ্রযানে কিন্তু চাঁদে কিন্তু জলের খোঁজ পেয়েছিল। আমাদের এইটুকুই করবো, আর আমাদের চন্দ্রযান প্রথম থেকে কিছু জানার দরকার নেই। আচ্ছা, সেকেন্ড কি? 22শে জুলাই 2019 সালে সেটাকে পাঠানো হয়েছিল এক্সপ্লোর সাউথ পোল অফ মুন, চাঁদের দক্ষিণ অংশ আবিষ্কারের জন্য কিন্তু, হ্যাঁ। চেয়ারম্যান কে ছিল? কে শিভান। আচ্ছা, খুব রিসেন্ট 14ই জানুয়ারি কিন্তু ইসরো চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, হ্যাঁ। আগে ছিল কে শিভান, কে শিভানের পর এস সোমনাথ এলো, এস সোমনাথের পর একজন ব্যক্তিত্ব এসছে, তার নামটা তোমরা কমেন্টে কিন্তু জানাবে। আচ্ছা, সেখানে কি পাঠানো হয়েছিল? 8 পেলটস। পেলটস মানে কি না, একটা বৈজ্ঞানিক গবেষণা করবার জন্য যে যন্ত্রপাতিগুলো, সেটাকে প্যালটস বলা হয়ে থাকে। 8টা প্যালটস পাঠানো হয়েছিল। অরবিটার, ল্যান্ডার আর রোভার। হ্যাঁ, এই জিনিসগুলো বলে দিই। আমরা দেখি যে যখন কোনো মিসাইল পাঠানো হয় তখন এরকম করে থাকে, কিন্তু আমরা ভাবি যে এখান থেকে পাঠানো মানে তিনটেই যাচ্ছে, তিনটে যায় না, পাটে 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 ভাগ হয়ে যায়, হ্যাঁ। প্রথমে কিছুটা যাওয়ার পর একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এই দুটো আউট হয়ে যায়, প্রথমে আউট হয়ে গেল, এগুলো সব পাটে পাটে ভাগ আছে। আবার একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর এই অংশটা ভাগ হয়ে গেল, তারপর আবার এই অংশটা ভাগ হয়ে গেল, তারপর এই অংশটা ভাগ হয়ে গেল, আবার এই অংশটাও কিন্তু আবার তিনটে অংশে ভাগ আছে, যেটাকে বলা হয়ে থাকে নিচের অংশটাকে কি বলা হয়ে থাকে? তোমার অরবিটার। এটাকে বলা হয় অরবিটার। আচ্ছা, অরবিটারের ভেতরে কি থাকে? অরবিটারের ভেতরে থাকে ল্যান্ডার থাকে, ঠিক আছে? কি ল্যান্ডার? ল্যান্ডার মানে কি? যেটা ল্যান্ড করবে। ওই 4টে পাওয়ালাসে আমরা দেখিয়েছিলাম না, চন্দ্রযান যখন 3 যখন লাইভ টেলিকাস্ট হয়েছিল সন্ধ্যার দিকে, তখন দেখেছিলাম যে ল্যান্ডারটা মাটিতে ল্যান্ড করলো, চাঁদের মাটিতে, দিয়ে আস্তে আস্তে ল্যান্ডারের ভিতর থেকে একটা 6 চাকা বিশিষ্ট একটা যান চলে চলে যাচ্ছে। সেটা হচ্ছে ল্যান্ডার নয়, ল্যান্ডার হচ্ছে জাস্ট নামলো, 4টে স্ট্যান্ড দিয়ে যে একটা জিনিসটা ল্যান্ড করলো, সেটা ল্যান্ডার। ল্যান্ডারের ভিতর থাকে কি? রোভার থাকে। ল্যান্ডারের ভিতরে থাকে রোভার। তাহলে সব কিন্তু শেষ হয়ে যায় আস্তে আস্তে। আমরা এতটা দেখছি মিশনটা পাঠাচ্ছে, কিচ্ছু থাকে না, শুধুমাত্র শেষ পর্যায়ে 3টে জিনিস থাকে। অরবিটারের কাজ তখন শেষ, যখনই ল্যান্ডার পর্যন্ত চলে এলো, অরবিটারের কাজ শেষ। যখনই ল্যান্ড হয়ে গেল, ল্যান্ড হয়ে যাওয়ার পর রোভার যখন বেরিয়ে গেল, ল্যান্ডারের কাজ শেষ। এবার শুধুমাত্র পড়ে থাকলো রোভার। বোঝা গেল? রোভারে কটা চাকা থাকে? 6টা চাকা থাকে। এরকম প্রশ্ন আসতেই পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? চন্দ্রযানে যে মিশনগুলো পাঠায়, এত বড় যে বড় মেশিন রকেটটা, এত রকেটটা বড় যায় না, অংশ খুলে 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 খুলতে 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 একবার টপ মোস্ট পয়েন্টে যেটা রয়েছে, সেই অংশটাও 3টে ভাগে ভাগ হয়ে যায়, অরবিটার, ল্যান্ডার আর রোভার। শেষ পয়েন্টে গিয়ে রোভার যে কাজটি করে। সেরকমই কি কি পাঠানো হয়েছিল। এবার প্যালটস কি? প্যালটসগুলো মানে হচ্ছে, বললাম যে বৈজ্ঞানিক মানে গবেষণার জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো লাগানো থাকে এই মেশিনগুলোতে, স্যার
প্যালটস বলা হয়। হয়তো রোভার যেখানে ছবি তুলছে সেখানে আরও নতুন ধরনের কোনো টেকনিক্যাল ব্যবস্থার মধ্যে দিয়ে বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়েছে, সেটা একটা প্যালটস হতে পারে। ল্যান্ডারে কোনো একটা ছবি তোলার জন্য যখন স্ট্যান্ড হচ্ছে মানে নামছে যখন চাঁদের পৃষ্ঠে, তখন বিভিন্ন ছবি তুলছে বা বিভিন্ন কাজ করছে, তার জন্য একটা প্যালটস। প্যালটস মানে কি না, বৈজ্ঞানিক যন্ত্র মানে বৈজ্ঞানিক গবেষণার জন্য যে সমস্ত যন্ত্রগুলো অ্যাড করা হয় এই মিশনটার সাথে, সেটা কি বলা হয়, প্যালটস বলা হয়ে থাকে। আচ্ছা, এরকম একটা পিএসএলভি গেছিল, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটা কিন্তু জিএসএলভি, জিও সিনক্রোনাস লঞ্চ ভেহিকেল, জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, MK30 বা M1। আচ্ছা, এটা আনসাকসেসফুল হয়েছিল। আনসাকসেসফুল কেন হয়েছিল? এই দেখো, অরবিটার পর্যন্ত ঠিক ছিল, অরবিটার পরই যখন এটা চাঁদের পৃষ্ঠ, যখন ল্যান্ডারটা ল্যান্ড করতে যাচ্ছে তখন ইসরোর সাথে কানেকশন কিন্তু কাট হয়ে গেছিলো। ল্যান্ডার বলতে এরকম দেখবে না, পা দিয়া থাকে, হ্যাঁ, তার মাঝে একটা এরকম বক্সের মতো জিনিস থাকে, হ্যাঁ, এইটা হচ্ছে ল্যান্ডার। এর ভেতর থেকে থাকে রোভারটা বেরিয়ে এসে তারপর কাজকর্মগুলো করে। এই যে তখন ল্যান্ড করছিল চাঁদের পৃষ্ঠে, তখন কিন্তু ইসরো তো ওখান থেকে সব কন্ট্রোল করছে, ইসরোর সাথে এই বিক্রমের সম্পর্ক একবারে ছিন্ন হয়ে গেছিলো। এই জন্য হার্ড ল্যান্ডিংয়ের জন্য কিন্তু কাজ করতে পারেনি, এই জন্য চন্দ্রযান দ্বিতীয়টা কিন্তু আনসাকসেসফুল হয়ে গেছিলো। আমরা দেখেছি কে শিবান সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে অনেক কান্নাকাটি করেছে, আমরা ভিডিওতে দেখেছি সেগুলো সব। এই কারণের জন্য চন্দ্রযান 2টা কিন্তু আনসাকসেসফুল হয়ে রয়ে গেছিলো। আচ্ছা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলো বেসিক এইটুকু জানলে যথেষ্ট। এবার আসবে কি চন্দ্রযান 3 কবে পাঠানো হয়েছিল? 14 জুলাই 2023 সালে। আচ্ছা, যদি ছোট ছোট লাগে আমি একটু বলে নিচ্ছি, তোমরা কিন্তু খাতায় নোট করে নাও। তাহলে পাঠানো হয়েছিল 14 জুলাই 2023 সাল। আচ্ছা, কিসে করে গিয়েছিল না, জিএসএলভি মানে জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, M30। এটাকে ফ্যাট বয় বলা হয়ে থাকে, কিন্তু ফ্যাট বয় রকেটও বলা হয়ে থাকে বা বাহুবলী রকেটও বলা হয়ে থাকে। এই জিএসএলভি M30 মানে যে চন্দ্রযান 3 যেটা গেছিলো সেটাকে ফ্যাট বয় রকেটও বলা হয়ে থাকে, বাহুবলী রকেটও বলা হয়ে থাকে। আর ইঞ্জিন, যে ইঞ্জিনটাই করে নিয়ে গেছিলো সেই ইঞ্জিনটার নাম ছিল কি, ক্রায়োজেনিক ইঞ্জিন। ইঞ্জিনের নাম ছিল ক্রায়োজেনিক। এগুলো কিন্তু সমস্ত কিছু ইম্পর্টেন্ট কিন্তু চন্দ্রযান 3 থেকে। আচ্ছা, চেয়ারম্যান কি ছিল? এস সোমনাথ। তাহলে এটাকে কে শিবান, এটা কিন্তু এস সোমনাথ। এস সোমনাথ রিসেন্ট চেঞ্জ হয়েছে, আমি বললাম, কমেন্টে জানাবে। এখন বর্তমানে ইসরোর চেয়ারম্যান কে আছে? 14 জানুয়ারি কিন্তু এস সোমনাথের কার্যকাল শেষ হয়ে গেছে। আচ্ছা, কি না এবারে কি এই প্যালটস অরবিটার ল্যান্ডার রোভার নিয়ে গেছিলো, কিন্তু এখানে দেখো নিয়ে গেছে অরবিটারকে নিয়ে যায়নি। কি নিয়ে গেছে? প্রোপালশন মডিউলকে নিয়ে গেছে। ল্যান্ডার রোভার আছে আর পেলটস তো থাকছে, মানে বিভিন্ন যন্ত্রপাতি যেগুলো বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য। প্রোপালশন মডিউল, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অরবিটারকে না নিয়ে গিয়ে প্রোপালশনকে কেন নিয়ে গেল? দেখো, আমরা দেখলাম কি, এটা যেহেতু আনসাকসেসফুল হয়েছে, তার মানে অলরেডি অরবিটার কিন্তু ওখানে কাজ করছে, অর্থাৎ চাঁদে কিন্তু অলরেডি অরবিটার অ্যাক্টিভ রয়েছে। তাহলে আর যদি অরবিটারকে পাঠিয়ে দেয়, কাজ কিন্তু গোলমাল হয়ে যাবে। এর জন্য থার্ডেতে কিন্তু আর অরবিটারকে না পাঠিয়েছে প্রোপালশন মডিউল। একই কাজ, মানে যার মধ্য দিয়ে ল্যান্ডার এবং রোভার থাকবে, একই কাজ। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, কোন চন্দ্রা অভিযানে, ভারতের কোন চন্দ্রা অভিযানে প্রোপালশন মডিউলের ব্যবহার করা হয়? চন্দ্রযান 3। বা এরকম আসতে পারে, ভারতের কোন চন্দ্রা অভিযানে তোমার অরবিটারে ব্যবহার করা হয়নি? চন্দ্রযান 3। কেন? কারণ দ্বিতীয়টা যখন চন্দ্রপৃষ্ঠে আজ থেকে পড়ে গেছে, তার মানে কি ল্যান্ডার এগুলো সব নষ্ট হয়ে গেছে, কিন্তু অরবিটারটা তো কি সেই ঘুরতেই থাকছে, কক্ষপথে অ্যাক্টিভ রয়েছে। তাহলে সেই মুহূর্তে যদি পাঠানো হয় আবার অরবিটারকে, সমস্যা হতে পারে। আচ্ছা, কোথায় গেছিলো? চাঁদের সাউথ পোলে, অর্থাৎ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। আর কি না, ভারতীয় হচ্ছে প্রথম, গোটা পৃথিবীর মধ্যে ভারত হচ্ছে প্রথম দেশ যে কিনা চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের পতাকা গেড়ে এসছে। প্রথম ভারতীয়, সাউথ পোলে কিন্তু। আচ্ছা, যে স্থানটায় ল্যান্ড করেছিল ওই ল্যান্ডারটা, সেইটার নাম নরেন্দ্র মোদী একটা নাম দিয়েছে, তার নাম যদিও লেখা হয়নি, কি নাম দিয়েছে? শিবশক্তি। তাহলে শিবশক্তি কি? শিবশক্তি হলো চন্দ্রযান 3 ল্যান্ডারটা চাঁদের দক্ষিণ মেরুতে যে স্থানে ল্যান্ড করেছিল সেই স্থানটার কিন্তু নরেন্দ্র মোদী একটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে শিবশক্তি। আচ্ছা, থিম কি ছিল? সায়েন্স অফ দ্য মুন।
এটা থিম ছিল। রোভারের চাকা 6টি। আচ্ছা, রোভারটির নাম কি ছিল? প্রজ্ঞান। প্রজ্ঞান কথার অর্থ কি? জ্ঞান। তাহলে ওই যে বললাম ল্যান্ডার, রোভার, তাহলে রোভারের নাম ছিল প্রজ্ঞান, আর হচ্ছে ল্যান্ডারের নাম ছিল কিন্তু বিক্রম। বিক্রম কেন দেওয়া হয়েছে না, বিক্রম আমরা জানি ভারতের মহাকাশ ব্যবস্থার কিন্তু জনক বা মহাকাশ গবেষণার জনককে বিক্রম সারাভাই, তার নাম উদ্দেশ্যে কিন্তু বিক্রম নামটি দিয়েছে। আচ্ছা, এখান থেকে আর দুটি পয়েন্ট করে নেব। রকেট ওম্যান, ভারতের রকেট ওম্যান বলা হয়ে থাকে ঋতু কারিধালকে, যিনি কিন্তু এইটা এবং এইটার সাথে কিন্তু যুক্ত ছিলেন, অর্থাৎ চন্দ্রযান 3 এবং চন্দ্রযান 2 সাথে যুক্ত ছিলেন ঋতু কারিধাল, এই জন্য ওকে বলা হয় রকেট ওম্যান অফ ইন্ডিয়া। আর রকেট ম্যান বললে কে শিবান, এই ব্যক্তিকে কিন্তু, অর্থাৎ ওই এস সোমনাথের আগে যে ইসরো যিনি চেয়ারম্যান ছিলেন কে শিবান, তাকে কিন্তু বলা হয় রকেট ম্যান অফ ইন্ডিয়া। চন্দ্রযান থেকে আর কিচ্ছু করার প্রয়োজন নেই। আচ্ছা, আর অল্প একটু আলোচনা রয়েছে, তাহলে এই চ্যাপ্টারটা আপাতত শেষ হয়ে যাবে। পরবর্তীকালে হতে পারে, কারণ আমি চাইছি কি সমস্ত চ্যাপ্টারগুলো আগে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করিয়ে দিতে চাইছি একবারে। তাই একবারে যদি অ্যাডভান্স একটা চ্যাপ্টারকে নিয়ে শুরু করে অনেকদিন লেগে যাবে। আমি চাইছি এতটা হলো মানে যে পরীক্ষা ম্যাক্সিমাম পরীক্ষা কভার হয়ে যাবে। তুমি যখন সিজিএল সিএইচএল মেন দিতে যাবে তখন কিন্তু তোমার জন্য আরও এক্সট্রা কিন্তু পড়াশোনা লাগবে, তখন সেটা ওয়েট করতে হবে। সমস্ত কিছুই এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপর আসি অ্যাস্ট্রয়েডস কি, মেটিরয়েডস কি, ছোটো ছোটো জিনিস। কমেট কি আর কনস্টিলেশন কি। অ্যাস্ট্রয়েড কি আমি বলেছিলাম যে এটা ধরো কি কক্ষপথ, এটা হচ্ছে কি আমি বলেছিলাম দুটো কক্ষপথের মাঝে থাকে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, মানে অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহর মাঝে থাকে অ্যাস্ট্রয়েড। অন্তস্থ গ্রহের শেষে কে আছে? বুধ শুক্র পৃথিবী মঙ্গল আছে, তাহলে এটা মঙ্গল ঘুরছে এই ঘরটার মধ্যে। আর কি তারপরে কি ঘুরছে এই ঘরটার মধ্যে? বৃহস্পতি গ্রহটা ঘুরছে। এর মাঝে যে একটা পদার্থগুলো থাকে না, সেইগুলোকে বলা হয়ে থাকে অ্যাস্ট্রয়েড। তাহলে অ্যাস্ট্রয়েড, কিন্তু প্রশ্ন অ্যাস্ট্রয়েড কোন দুটি গ্রহের কক্ষপথের মাঝখানে থাকে? আনসার হয়ে যাবে মঙ্গল আর বৃহস্পতি। হলো, এই দেখো এগুলো মানে কিছুই নয়, বড় বড় পাথরখণ্ডের মতো, মানে বড় বড় আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বড় বড় ছোট ছোট, কিন্তু অনেক বড় বড়, অনেক ধরো অনেক গ্রহ ছিল তো আরও, ও গ্রহগুলো পরস্পর ঠোকাঠুকি লেগে যে ক্ষুদ্র ক্ষুদ্রতে পরিণত হয়ে গেছে, সেগুলো কিন্তু মঙ্গল আর বৃহস্পতির কক্ষপথের মাঝখানে তারাও সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে। এগুলোই হচ্ছে কি এক একটা অ্যাস্টেরয়েড। আর এবং অ্যাস্ট্রয়েডগুলো পরস্পর ঘুরতে ঘুরতে অ্যাস্ট্রয়েড বেল্ট তৈরি করে দিয়েছে। তাহলে বলবে অ্যাস্ট্রয়েড কোন দুটো গ্রহের মধ্যে থাকে? মঙ্গল বৃহস্পতি। অ্যাস্ট্রয়েড বেল্ট কোন দুটি গ্রহের মধ্যে থাকে? মঙ্গল এবং বৃহস্পতি, আনসার হয়ে যাবে। আচ্ছা, অ্যাস্ট্রয়েড থেকে আর কিছু করার প্রয়োজন নেই। আচ্ছা, এবার মেটিরয়েডস আর মেটর্স কি? সূর্যের চারিদিকে সকলে ঘুরছে, গ্রহ বলো উপগ্রহ বলো। আচ্ছা, অ্যাস্ট্রয়েডকে বাংলায় বলে গ্রহাণু। অ্যাস্ট্রয়েডকে বাংলায় কি বলে? যেহেতু বাংলায় ক্লাসটা হচ্ছে আমি লিখে দিই, হ্যাঁ, গ্রহাণু। অ্যাস্ট্রয়েডের বাংলা হচ্ছে গ্রহাণু। সবচেয়ে বড় গ্রহাণু হচ্ছে কিন্তু সেরেস, এটা বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে সবচেয়ে বড় গ্রহাণুর নাম কি? হ্যাঁ, সেরেস। এই গ্রহাণুকেও কিন্তু স্মল প্ল্যানেটও বলা হয়, অর্থাৎ ছোট গ্রহও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে অ্যাস্ট্রয়েড থেকে কী কী জানলাম? মঙ্গল বৃহস্পতির মধ্যে থাকে, তারা অ্যাস্ট্রয়েড বেল্ট তৈরি করেছে। অ্যাস্ট্রয়েডের বাংলা শব্দ হচ্ছে গ্রহাণু, আর সবচেয়ে বড় গ্রহাণু হয়ে গেল আমার সেরেস। অ্যাস্ট্রয়েড থেকে আর কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, মেটিরয়েডস কি? সূর্যের চারিদিকে সকলে ঘুরছে, গ্রহ ঘুরছে, উপগ্রহ ঘুরছে এবং কি অ্যাস্ট্রয়েড ঘুরছে, মেটিরয়েড সমস্ত কিছু ঘুরছে। সেটা হয়ে গেল কি মেটিরয়েডস, মেটর্স। আচ্ছা, মেটিরয়েডস কি? যখন পৃথিবীর কক্ষপথে যখন ঢুকে যাচ্ছে সেটা তখন মেটিরয়েডস নাম হয়ে যাচ্ছে। তাহলে যখন থাকছে তখন মেটর্স, আর যখন পৃথিবীর কক্ষপথে ঢুকে যাচ্ছে তখন সেটা মেটিরয়েডস হয়ে গেল। আচ্ছা, কমেট কি? কমেট এই মহাবিশ্বের বিভিন্ন গ্যাস রয়েছে, এই বিভিন্ন গ্যাসগুলো যখন পরস্পরের মধ্যে কোলাপস হয়ে থাকছে না, বিভিন্ন ধরো গ্যাসগুলো যখন পরস্পর এক হয়ে থাকছে, তখন কি আমরা দেখেছি কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলে, মানে কি প্রচুর কার্বন ডাই অক্সাইড বলে যোগ হয়ে গেলে কি হয়? একটা ঠান্ডা সৃষ্টি হয়। সেটা মহাবিশ্বের বিভিন্ন যে গ্যাসগুলো রয়েছে, সেই গ্যাসগুলো যখন পরস্পরের সাথে মার্চ হয়ে থাকছে তখন একটা কি অতি ঠান্ডা একটা বরফের সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সেগুলো গ্যাস থাকে, তার মধ্যে অনেক কিছু ডাস্ট পার্টিকেলস থাকে, অনেক শিলা থাকে, রক্স থাকে, হ্যাঁ গাদা মিনারেলস অনেক কিছু থাকে। তাহলে কি না, সৌরজগতে বিভিন্ন গ্যাসগুলো পরস্পর মার্চ হয়ে বা প্যাচ আপ হয়ে কি তৈরি করে?
তোমার একটা বরফ তৈরি করে। সেই বরফটাও তো সূর্যের, আমি কি বলেছি, সব সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে সূর্যের চারিদিকে ঘুরছে একটা বরফ, তাহলে সূর্যের যখনই সামনে চলে আসবে, সূর্য তো খুব হট একটা অবজেক্ট, তাহলে সূর্যের সামনে যখনই চলে আসবে সে কি হয়ে যাবে, জাস্ট উড়ে এভাবে চলে যায়, উড়ে যায়। এই যে তোমার দুটো অংশ তৈরি হয়ে গেল, এইটাই হচ্ছে কি না কমেটস বা ধূমকেতু। আচ্ছা, মেটেরয়েডস তো মানে কি উল্কা, উল্কা। আর কমেটস কি না ওই বিভিন্ন গ্যাসগুলো যখন পরস্পর সংঘবদ্ধ হয়ে কঠিন বরফে পরিণত হচ্ছে এবং সেগুলি সূর্যের সামনে যখনই আসছে, সূর্য হট একটা জিনিস, তাহলে কি বরফটা সঙ্গে সঙ্গে কি বাষ্প হয়ে যাচ্ছে, বাষ্প হয়ে এদিকে উড়ে চলে যায়। হ্যাঁ, এইটাই হলো কি ধূমকেতু। হ্যাঁ, কমেটস হচ্ছে কি ধূমকেতু। তাহলে দেখো এই যে কি একটা মাথার মতো অংশ পেয়ে যাচ্ছি, এই অংশটাকে বলে কোমা। হ্যাঁ, আচ্ছা ইংরেজিতে লিখি একটু, কোমা। আর এই পিছনের অংশটাকে এটা বলে টেল বলে, টেল। কিছুই না, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ধূমকেতুর মস্তক অংশটার নাম কি, আনসার হয়ে যাবে কোমা। আর শেষের অংশটাকে টেল, টেল মানে আমরা জানি লেজ, তাহলে এটা লেজ। তাহলে বিভিন্ন গ্যাসগুলো যখন মার্জ হয়ে বরফ হয়ে যাচ্ছে, সেটা সূর্যের সামনে যখন আসছে বাষ্পীভূত হয়ে চলে যাচ্ছে, সম্মুখভাগে যে মাথার মতো অংশটা সেটা বলা হচ্ছে কোমা, আর পিছন অংশটাকে বলা হচ্ছে টেল বলা হচ্ছে। আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, আর এটা কিন্তু সব সময় সূর্যের সামনে চলে আসে না, অনেক বছর পর পর। যেমন হচ্ছে একটা ধূমকেতু, হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু, হ্যালির ধূমকেতু কি না 76 বছর অন্তর অন্তর সূর্যের কাছে আসে। এই ধূমকেতু কিন্তু সবসময় সূর্যের কাছে চলে আসে না, অনেক বছর বছর পর পর আসে। তাহলে হ্যালির ধূমকেতু বলে একটা ধূমকেতু যেটা কি 76 বছর পর, 76 বছর পর পর সূর্যের কাছে আসে, আর তখন বাষ্পীভূত হয়ে যায়, তখনই আমরা পৃথিবী থেকে দেখতে পাই হ্যালির ধূমকেতু। আচ্ছা, 76 বছর। লাস্ট কবে এসেছিল? 1986 সালে এসেছিল। 1986 সালে লাস্ট হ্যালির ধূমকেতু দেখতে পেয়েছিলাম। তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আবার আমরা 2000 কত সালে হ্যালির ধূমকেতু দেখতে পাবো। জাস্ট এটার সাথে যোগ করে দিলে আমরা হ্যালির ধূমকেতুটা আবার দেখতে পাবো। এখান থেকে আর কিছু করার প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, মেটেরয়েডকে কিন্তু শুটিং স্টার বলা হয়ে থাকে, এটা লেখাটা হয়নি। মেটেরয়েডকে বলা হয় শুটিং স্টার, শুটিং স্টার বলা হয়ে থাকে। আচ্ছা, এবার কনস্টেলেশন কি? কনস্টেলেশন কিছুই নয়, হ্যাঁ, তারার ঝাঁক। আমরা ওয়ান অফ সাবস্টিটিউশনে পড়বো ইংরাজিতে। কনস্টেলেশন মানে হচ্ছে তারার ঝাঁক, অনেকগুলো তারা যখন একসাথে অবস্থান করছে সেটাকে বলা হয় কনস্টেলেশন। অ্যাট প্রেজেন্টে আমাদের 88টা রয়েছে কনস্টেলেশন বা তারা ঝাঁক, আরও অনেক রয়েছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট 88। এবার কনস্টেলেশন দেখো, এত 88কে কিছু করার দরকার নেই যে আমাকে কি তাহলে 88টাই করতে হবে, এরকম নয়। যেমন হচ্ছে তো আমরা সকলেই জানি সপ্তর্ষি মণ্ডল, অনেকগুলো ইয়েকে নিয়ে যে একটা তৈরি হয়েছে, সেটা একটা কনস্টেলেশন, মানে অনেকগুলো তারাকে নিয়ে তৈরি হচ্ছে। ক্যাসিওপিয়া, একটা ভালো প্রশ্ন, ক্যাসিওপিয়া। ক্যাসিওপিয়া কেমন দেখতে হয় জানো? এরকম, এরকম হয়, এরকম হয়, এরকম হয়, এরকম হয়। এটা হচ্ছে কি এই স্ট্রাকচারটা, কনস্টেলেশনটার নাম হচ্ছে ক্যাসিওপিয়া। ক্যাসিওপিয়ার আকৃতি কেমন বলো তো? দেখো তুমি যেই যোগ করে দাও, যোগ করে দিলে কি একটা ডাব্লুর মতো পাচ্ছি না? এসএসসিতে প্রিভিয়াস ইয়ার্সে প্রশ্ন এসেছিল ক্যাসিওপিয়ার কনস্টেলেশনের আকৃতি কার মতো। আচ্ছা, ডাব্লিউ হতে পারে, যদি আমরা এইদিকে ঘুরিয়ে দিই তাহলে এম এর মতো হয়ে যেতে পারে। তাহলে ক্যাসিওপিয়া কনস্টেলেশনের আকৃতি ডাব্লিউ হতে পারে, এমও হতে পারে। এরকম অনেক কনস্টেলেশন রয়েছে। তোমরা যদি চাও এক্সট্রা নলেজ গ্যাদার করার জন্য, তাহলে তোমরা এই লুসেন্টের এখানে রয়েছে সমস্ত কিছু, তোমরা কিন্তু দেখে নিতে পারো। কিন্তু আমি বলবো এত কিছু করার দরকার নাই, এইটুকুই যথেষ্ট। আচ্ছা, আজকে গ্রহরূপে পৃথিবী এখানেই শেষ করছি আপাতত। আশা করা যাচ্ছে যদি সমস্ত সাবজেক্টে সমস্ত টপিক কভার হয়ে যায়, তখন কিন্তু আমি এই চ্যাপ্টারেরই যতটা হয়ে আছে তারপর থেকে কিন্তু আরও ভিডিও চলতে শুরু করবে। পার্ট 2 এর পর হয়তো পার্ট 3 আসবে, 4 আসবে, তবে কি আগে শেষ হতে হবে। এরকম নয় যে এই গ্রহরূপে পৃথিবীকে নিয়ে 4-5টা পাঠ করে দিলাম আর অন্য কোনো সাবজেক্ট, কোনো টপিক হলো না। সমস্ত কিছু হবে, সময় দিতে হবে এবং আমার সাথে মানে সহযোগিতা করতে হবে আর ধৈর্য রাখতে হবে। তাহলে সমস্ত চ্যাপ্টার এইভাবে ধরে ধরে পরীক্ষার প্রশ্নর জন্য যতটুকু দরকার আমি ততটুকুই তোমাদের কাছে উপস্থাপন করব। আর তোমাদের কাছে একটি আমি আশা রাখবো, তোমরা আমার চ্যানেলটিকে মানে গ্রো হতে সহযোগিতার হাত বাড়িয়ে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।
ঠিক আছে, আজ এই পর্যন্তই। আর গ্রহরূপে পৃথিবীর যে প্র্যাকটিস সেটের প্রশ্ন সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, এবং কি ডিসক্রিপশানে পার্ট 1 ভিডিওটাও দিয়ে দেবো। ঠিক আছে।